তো আজকের ক্লাস টপিক হচ্ছে ত্রিকোণমিতি, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি। সেখান থেকে কিছু বোর্ড কোশ্চেন সলভ করবো, খুব বেশি বড় হবে না ক্লাসটা। এবং আমার কাছে ত্রিকোণমিতি টেস্ট পেপারটা দেখে যা মনে হয়েছে যে ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমাদের প্রচুর প্র্যাকটিস করা লাগবে। এর কারণ হচ্ছে ম্যাট্রিক্স এর যখন আমি টেস্ট পেপার সলভ করাইলাম তখন একটা জিনিস খেয়াল করবো, হয়তো বা সেখানে একটা কমন প্যাটার্ন থাকে। প্যাটার্নটা কি? যে হ্যাঁ, একটা কোশ্চেনের একটা সৃজনশীল একটা সেট, সেখানে একটা কোশ্চেন থাকতেছে বিপরীত ম্যাট্রিক্স বের করো, আর একটা কোশ্চেন থাকতেছে নিম্ন এক থেকে, আর ক নম্বর থাকতেছে সহজ কিছু একটা থাকতেছে। এভাবে কিন্তু একটা খুব সহজ একটা প্যাটার্ন বের করা যায়। চারটা পাঁচটা সৃজনশীল যদি তুমি টেস্ট পেপার থেকে সলভ করো, তোমার আসলে ওই টেস্ট পেপারের বাকিগুলো না করলেও চলে, কারণ সবগুলোই দেখা যায় সেম প্যাটার্ন। ঠিক আছে, মোটামুটি প্যাটার্নটা ধরে ফেলা যায় এবং প্রবলেম গুলো সলভ করা যায়। বাট ত্রিকোণমিতি করতে গিয়ে যা দেখলাম, এখানে কিন্তু প্রবলেম গুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, কারণ ত্রিকোণমিতির চ্যাপ্টার কিন্তু সংখ্যা অনেক বেশি। চ্যাপ্টার সংখ্যা 7টা, আর চ্যাপ্টার 6 যদি ধরো তাহলে আরো 2টা বাড়বে। আচ্ছা, তবে 7টা চ্যাপ্টার থেকে কিন্তু অনেক ভ্যারিয়েশনের প্রবলেম দেওয়া যায়, অনেক ভ্যারিয়েশনের প্রবলেম দেওয়া যায়। এবং একটা গণিত সো দেখা যায় কি, 7টা যদি তুমি বোর্ড কোশ্চেন সলভ করো, 7টা বোর্ড কোশ্চেনের সৃজনশীলটা 7টা হবে 7 রকমের। ঠিক আছে, তো আমি এখানে চেষ্টা করবো 2টা ক্লাস নিতে, 2টা ক্লাসে র্যান্ডমলি কিছু সৃজনশীল দেখাইতে, বাট তোমাদের কিন্তু নিজ দায়িত্বে কিন্তু সৃজনশীল গুলো প্র্যাকটিস করতে হবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু আমি যদি আমি 4টা ক্লাসও যদি নেই, তাও কিন্তু এটা তোমাদের জন্য এনাফ নাও হইতে পারে। তোমরা যারা ত্রিকোণমিতির আগের ক্লাসগুলো দেখছো তাদের জন্য অবশ্যই জিনিসটা হবে, তোমরা নিজেরা নিজ দায়িত্বে সৃজনশীল গুলো টেস্ট পেপার থেকে সলভ করার চেষ্টা করবে। ওকে, আর এখানে বেসিক্যালি টেস্ট পেপারটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, স্বাভাবিকভাবে আমরা অনেকদিন যদি পড়ার মধ্যে একটা গ্যাপ থাকে, একটা চ্যাপ্টার না পড়ি, আমরা জিনিসগুলো ভুলে যাই, এটাই স্বাভাবিক। সো এগুলো আবার রিমাইন্ড রাখার জন্য, রিমাইন্ড করার দেওয়ার জন্য বা রিভিউ করার জন্য হচ্ছে টেস্ট পেপার সলভ করা। ঠিক আছে, আর সৃজনশীলের টাইপটার সাথে একটু পরিচিত হবে। তো চলো আর কথা না বাড়াই, আমরা টেস্ট পেপার সলভ গুলো শুরু করি। তো ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেনটা দেখি চলো। একটা ফিগার দেখতেছো, ফিগারের মধ্যে একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের এই এ কোণটাকে বলা হচ্ছে আলফা, বি কোণটাকে বলা হচ্ছে বিটা, আচ্ছা সি কোণটাকে বর্ধিত করা হয়েছে এবং এই কোণটাকে বলা হচ্ছে গামা। আচ্ছা, বলতে পারবা এই সি কোণটা কত হবে? আলফা প্লাস বিটা। ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার। বাট আমরা যদি এই গ্রাফ থেকে ডিরেক্ট বলি 180 ডিগ্রি মাইনাস গামা, 180 ডিগ্রি মাইনাস গামা, 180 মাইনাস গামা, তাই না? এইটা যদি গামা হয় তাহলে পুরোটা তো হবে কত? পুরোটা হবে কিন্তু 180 ডিগ্রি, পুরোটা 180 ডিগ্রি। আর এইটা যদি গামা হয় তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস গামা। বাট ওর অ্যান্সারটা অনেক বেশি অ্যাডভান্স ছিল। অ্যাডভান্স এই অর্থে যে এরপরে যদি তুমি ক্যালকুলেট করে দেখো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু গামাই হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো আমরা এই ইনফরমেশনটা টুকু মাথায় রাখলাম, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস গামা। এবার আমরা ক নম্বর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। ক নম্বরে বলছে sec 5x/2 is equal to 2/√2 plus √2 plus 2 into cos 10x। এই প্রবলেমটা আমি সাধারণত রাইট হ্যান্ড সাইড থেকে করতেই পছন্দ করি, অনেকে লেফট হ্যান্ড সাইড ধরেও করে, প্রবলেমটা মিলানোর চেষ্টা করে। সো ইটস আপ টু দেম, আমি রাইট হ্যান্ড সাইড থেকে করবো এটা। ঠিক আছে, সো রাইট হ্যান্ড সাইড থেকে আমরা sec 5x/2 তে যাওয়ার চেষ্টা করবো ক নম্বরে। সো রাইট হ্যান্ড সাইডে দেখো 2 ডিভাইডেড বাই √2 প্লাস √2 প্লাস 2 ইন্টু cos 10x। অনেক বিখ্যাত একটা প্রবলেম। সো এখানে কি করব, 2 ডিভাইডেড বাই √2, এটাকে ধরলাম না, পরের রুটের ভিতরে যেটা আছে সেখানে আমরা 2 যদি কমন নিতে পারি, এখানে 2 প্লাস 2 cos 10x, তো এই জায়গা থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিই আমাদের আসবে 1 প্লাস cos 10x। তো এরপরে দেখো এটাকে আরেকটু ফার্দার সিম্পলিফাই যদি করি, 2 ডিভাইডেড বাই √2 ইন্টু √2 ইন্টু, আবার দেখো 1 প্লাস cos 10x। আমরা একটা ফর্মুলা জানি, 1 প্লাস cos 2x যদি থাকে সেটা হয়ে যায় 2 cos স্কয়ার x। এই ফর্মুলাটা জানি, অর্থাৎ এইখানে যদি cos এর ভিতরে যদি 2x থাকে, এইখানে কোনটা অর্ধেক হয়ে x হয়ে যায় আর 2 cos স্কয়ার হয়, তাহলে আমরা এখানে 1 প্লাস cos 10x কে কিন্তু লিখতে পারবো 2 ইন্টু cos স্কয়ার 5x, কোনটাকে অর্ধেক করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি। তো তারপরে আমরা দেখো আরেকটু সিম্পলিফাই করি, √2 ইন্টু, এরপরে দেখো এখানে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, এখানে আছে 4 cos স্কয়ার 5x। 4 কে যদি তুমি রুট করো তুমি পাবা 2। ঠিক আছে, সরি একটা জিনিস ভুল হয়েছে, এটা ছিল এরকম, √2 প্লাস ছিল, 4 কে যদি তুমি রুট করো তুমি পাবা কি, তুমি পাবা কিন্তু 2। আর cos স্কয়ার x 5x কে রুট করলে তুমি পাবা 2 cos 5x, এই জিনিসটা থাকতেছে। এখন যদি তুমি আবারও যদি একই টেকনিক অ্যাপ্লাই করো, 2 যদি কমন নাও তুমি এখানে পাবা 1 প্লাস cos 5x।
সো 1 প্লাস কস 5x। তো আমরা আবার ওই ফর্মুলা অ্যাপ্লাই করবো 1 প্লাস কস 2x। x এর দ্বিগুণ যদি থাকে সেটা অর্ধেক হয়ে যায় 2 cos স্কয়ার x, মানে এখানে হয়ে যাবে 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 ইনটু এই পুরো অংশটুকুর পরিবর্তে আমি লিখতে পারি 1 প্লাস cos 5x এর পরিবর্তে আমি লিখতে পারি 2 ইনটু cos স্কয়ার 5x টাকে অর্ধেক করে 5x বাই 2 লিখতে হবে শেষ। আবারও দেখো উপরে 2 আছে আর নিচে দেখো এই 2 আর 2 মানে হচ্ছে 4, 4 এর রুট করলে তুমি পাবা 2 আর cos স্কয়ার 5x বাই 2 কে রুট করলে তুমি পাবা cos 5x বাই 2। তাহলে 2 2 কাটা। এবার দেখো 1 বাই cos 5x বাই 2, আমরা জানি 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু sec থিটা, তাহলে মানে এটাকে আমরা লিখতে পারবো sec 5x বাই 2। সো এটাই ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, মানে ক নম্বর প্রবলেমটা সলভ হলো। ওকে, চলো এবার দেখি খ নম্বর প্রশ্নে কি বলছে। খ নম্বরটা আশা করি ইন্টারেস্টিং হবে। আচ্ছা, খ নম্বরটা দেখি। ওকে, আচ্ছা এখানে বলছে যে এসি ইন্টু সাইন বি বাই 2, এসি ইন্টু সাইন বি বাই 2 প্লাস সি এ বি প্লাস বিসি ইন্টু সাইন বি বাই 2। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। ওকে ঠিক আছে, আমি ত্রিভুজটা একটু আঁকার চেষ্টা করি এখানে। এটা হচ্ছে গিয়ে আলফা কোণ, এটা হচ্ছে বিটা কোণ, হ্যাঁ এ বি সি, আর এই কোণটা হচ্ছে 180 মাইনাস গামা, যেটাকে আমরা আলফা প্লাস বিটা বলতে পারি 180 মাইনাস। তাহলে তোমরা বলো দেখি আমরা সাইন রুল থেকে আসলে কি জানি। আমরা যেমন ধরো যে এবি যে বাহুটা দেখতেছো তোমরা, এবি বাহুটার দিকে তাকাও। এবি বাহুটা আসলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, আবার বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ কোণ, আবার এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোনটা, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই বি কোণটা। দেখো তো আমরা সাইন রুল এইটা জানি না, আমরা সাইন রুল থেকে জানি যে একটা বাহু যদি আমরা এবি বাহু নেই, এবি বাহু মানে এবি বাহুকে আমরা বলতে পারি স্মল সি, এবি ডিভাইডেড বাই সাইন সি, হ্যাঁ তারপর আমরা যদি বিসি বলি বিসি ডিভাইডেড বাই সাইন এ ইজ ইকুয়াল টু, এরপরে এসি যদি বলি এসি ডিভাইডেড বাই এসির বিপরীত কোণ হচ্ছে বি কোণটা, এটা হচ্ছে বি কোণ। আলফা বিটা আমরা পরে বসাবো, ঠিক আছে, আপাতত আমরা এ বি কোণ এগুলোই বসাই। বি কোণ এসি ডিভাইডেড বাই সাইন বি ইজ ইকুয়াল টু টোয়াইস আর। এটা কিন্তু আমাদের সাইন রুলের ফর্মুলা ছিল 7.7 ক্লাস চ্যাপ্টারের মধ্যে। তাহলে বলতো এবি ইজ ইকুয়াল টু, তুমি যদি দেখো তাহলে এবি ইজ ইকুয়াল টু তুমি বসাইতে পারবা এবি ইজ ইকুয়াল টু টোয়াইস আর সাইন সি। ওকে, আবার দেখো তো বিসি ইজ ইকুয়াল টু কি বসানো যায়, বিসি ইজ ইকুয়াল টু বসানো যায় টোয়াইস আর সাইন এ। এরপর দেখো এসি ইজ ইকুয়াল টু বসানো যায় টোয়াইস আর সাইন বি। তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমি সাইন রুল থেকে জানি, তাহলে এই জিনিসগুলোকে আমি ব্যবহার করতে হবে না, এই প্রমাণটা মিলানোর জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। প্রমাণের মধ্যে কি আছে, এসি ইন্টু সাইন বি বাই 2 প্লাস সি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি। ঠিক আছে, তো প্রমাণটা সিম্পল বুঝতে পারছি। এখন দেখো প্রমাণের মধ্যে কি করতে বলতে, পুরোটা আমি তুলি। এসি ইন্টু সাইন বি বাই 2 প্লাস সি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এসি ইন্টু সাইন বি বাই 2। এইটা হচ্ছে আমাদের টার্গেট এখানে যাওয়া, এটা টার্গেট। আমরা একটা কাজ করি, আমরা বাহুগুলা নিয়ে কাজ শুরু করি, বাহুগুলা নিয়ে সবার প্রথমে কাজটা শুরু করি। বাহুগুলা নিয়ে কাজ কিভাবে শুরু করবো, সাইন বি বাই 2 প্লাস সি ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখতে হবে, ডিভাইডেড বাই সাইন বি বাই, আমরা যদি সাইন এই অংশটুকু লিখি বি বাই 2 প্লাস সি, আর এখানে সাইন বিটাকে যদি এই পাশে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি ডিভাইডেড বাই সাইন বি বাই 2 ইজ ইকুয়াল টু হবে এ বি প্লাস এসি ডিভাইডেড বাই এ বি প্লাস এসি ডিভাইডেড বাই হচ্ছে এ বি প্লাস বিসি হবে, সরি
কোশ্চেনে ছিল বিসি, আমি লিখছি এসি। এবি প্লাস বিসি ডিভাইডেড বাই এসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই অংশটুকু থেকে কাজ শুরু করবো। আমরা যদি এবি প্লাস বিসি ডিভাইডেড বাই এসি ইজ ইকুয়াল টু এই অংশটুকু প্রমাণ করতে পারি, তাহলেই তো আমাদের প্রমাণ শেষ, তাই না? এবি প্লাস বিসি ডিভাইডেড বাই এসি ইজ ইকুয়াল টু এই অংশটুকু আনার চেষ্টা করবো। আচ্ছা দেখি এখন ওই অংশটুকু থেকে কাজ শুরু করি। এবি প্লাস বিসি ডিভাইডেড বাই এসি। আচ্ছা, এখন দেখো আমরা জানি যে এবি ইজ ইকুয়াল টু কি, এবি ইজ ইকুয়াল টু টুয়াইস আর সাইন সি। এই চিত্র অনুযায়ী এবি ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস আর সাইন সি। আবার এসি ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস আর সাইন বি, বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস আর সাইন এ। এটা হচ্ছে বিসি বাহু, এই বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে যে এ কোণটা, এ কোণ, ঠিক আছে? এ কোণের যদিও নাম দেওয়া হয়েছে আলফা, বাট আমরা এ কোণ দিয়ে ধরলাম। তাহলে এটা হচ্ছে টুয়াইস আর সাইন এ লিখতে হবে। তাহলে আমরা এ বি বিসি এসির জায়গায় তার ভ্যালু গুলো বসাবো। তাহলে এ বির জায়গায় বসবে হচ্ছে টুয়াইস আর সাইন সি, দেন বিসির জায়গায় বসবে টুয়াইস আর সাইন এ, এসির জায়গায় বসবে টুয়াইস আর সাইন বি। দেখো সবার মধ্যে টুয়াইস আর আছে, তুমি চাইলে টুয়াইস আর উপর থেকে কমন নিতে পারো, নিচের সাথে কাটাকাটি করে দিতে পারো। আচ্ছা, তাহলে উপরে থাকতেছে যে সাইন সি প্লাস সাইন এ ডিভাইডেড বাই সাইন বি। আচ্ছা, এখন এখন চলো এটাকে দেখি কি করা যায়। এখানে অবশ্যই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। তো ফর্মুলা অ্যাপ্লাই করার আগে একটু সিম্পলিফাই করি। আমার টার্গেটটা কিসে যাওয়া? টার্গেট হচ্ছে বি আর সি কোণের মাধ্যমে যাওয়া, তাই তো? তাহলে আমার এ কোণটাকে কিন্তু দরকার নেই। আমি তোমাদের প্রমাণগুলো নিয়ে কিভাবে চিন্তা করবো দেখো। টার্গেট হচ্ছে কি, আমাদের যে প্রমাণটা দেখানো হয়েছে প্রমাণের মধ্যে দেখো সাইন বি বাই টু প্লাস সি আছে, সাইন বি বাই টু আছে, কিন্তু কোথাও কিন্তু সাইন এ কোণটা কিন্তু কোথাও নাই। তো আমাদেরকে যেটা করা যাইতে পারে সেটা হচ্ছে এ কোণ যেটা আছে, এই এ কোণটাকে আমরা বি আর সি কোণের মাধ্যমে কিন্তু চাইলে লিখতে পারি। আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ থাকলে এই তিনটা কোণের যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, ঠিক আছে? পাই লিখতে পারি। তাহলে আমরা এ কোণ এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই মাইনাস বি প্লাস সি। আমরা যদি এটা জানি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, তাহলে a ইজ ইকুয়াল টু পাই মাইনাস বি প্লাস সি। তাহলে আমরা এই সাবস্টিটিউশনটা করব। কেন করব? কারণ আমাদের প্রমাণের মধ্যে কোথাও আমি a দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের a কোণটাকে রেখে কোনো লাভ নেই। তাহলে সাইন সি প্লাস সাইন a এর জায়গায় আমি বসাই দিতে পারি পাই মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই সাইন বি এর মতো থাকুক আপাতত, পরের লাইনে গিয়ে চেঞ্জটা করব। আচ্ছা, এবার দেখো সাইন সি যোগ সাইন পাই মাইনাস সামথিং, সাইন পাই মাইনাস থিটাকে কিন্তু আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস থিটা, এটাকে লিখতে পারি আমরা কি পাই মাইনাস থিটা। মানে কি, যখন তুমি কোনো কিছু পাই এর সাপেক্ষে হিসাব করবা তখন কিন্তু সাইন থাকে। আর যেহেতু পাই মাইনাস থিটা মানে হচ্ছে তুমি 180 ডিগ্রি ঘুরে তারপর তুমি আবার বিপরীত দিকে ঘুরতেছো, মাইনাস কিছু করতেছো, মানে তুমি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করছো। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন কিন্তু পজিটিভ, তার মানে সাইন পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। আর সাইন পাই মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হবে সাইন বি প্লাস সি, সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই সাইন বি। এবার আমরা উপরে কি করব, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে দেখবা প্রমাণটা মিলে গেছে, আর এক লাইন লাগবে প্রমাণটা মিলে গেছে। এখন নিচে কি করব, নিচে আমরা একটা ফর্মুলা জানি সাইন 2a, সাইন 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সাইন এ cos a। তাহলে আমরা যদি বলি সাইন 2b, সেটা ইজ ইকুয়াল টু হবে 2 সাইন বি cos b। তাহলে এখন আমরা যদি বলি সাইন 2b এর জায়গায়, অর্থাৎ এখানে 2b থাকলে এখানে তার অর্ধেক হচ্ছে, আমি যদি এখানে বলি সাইন b, তাহলে এখানে হবে কত 2 সাইন বি বাই 2 cos b বাই 2। এটাই স্বাভাবিক, কারণ সাইন 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমার রাইট হ্যান্ড সাইডে কোনগুলো অর্ধেক হয়ে যায়। তাহলে সাইন 2b কে, সাইন b কে আমরা লিখতে পারি 2 সাইন b বাই 2 ইনটু cos b বাই 2। আর উপরে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব সাইন সি প্লাস সাইন ডি এর। সো সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটা কার মনে আছে? এটা কত হবে 2, এরপর একটু বলো, কে বলতে পারবা? সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা 2 sin হ্যাঁ বলো। c plus d by 2 into cos c minus d by 2। ওকে, তাহলে সাইন সি প্লাস ডি, সি হচ্ছে কি এখানে সি হিসেবে আছে কে, সি হিসেবে আছে এই যে সিটাই, আর ডি হিসেবে আছে হচ্ছে বি প্লাস সি। তাহলে সি প্লাস ডি অর্থাৎ সি প্লাস বি প্লাস সি বাই 2 ইনটু cos সি মাইনাস ডি, সি মাইনাস ডি বাই 2, ঠিক আছে? তার মানে হচ্ছে cos সি মাইনাস, আচ্ছা cos সি মাইনাস বি বাই 2। আচ্ছা, এখানে 2 কেটে দিলাম, প্রবলেমটা এখনই মিলে যাবে। দেখো তো এবার দেখো
সাইন সি প্লাস বি প্লাস সি, মানে এটাকে আমরা লিখতে পারি, এই উপরের অংশটুকু লিখতে পারি, দুইটা সি আছে না, তাহলে একসাথে লিখে ফেলি হচ্ছে সাইন 2c প্লাস বি বাই 2। আচ্ছা, আর এই অংশটুকু দেখো, এই অংশটুকু আসলে কি আসবে, এই সি আর সি তো কাটা, তাহলে এটা চলে আসতেছে হচ্ছে cos মাইনাস বি বাই 2। কিন্তু মজার ব্যাপার হচ্ছে cos মাইনাস থিটা যে কথা, cos থিটা একই কথা, cos মাইনাস থিটা আর cos থিটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা cos মাইনাস বি বাই 2 কে কিন্তু চাইলে আমরা লিখতে পারি cos বি বাই 2 ও বলতে পারি। হ্যাঁ, আবার নিচে আসতে অবস্থান করতেছে sin b বাই 2 cos b বাই 2। তো এখন দেখো cos b বাই 2 cos b বাই 2 কমন ছিল, কেটে দিলাম। আর এইবার দেখো আর এক লাইনে শেষ। তো এবার যদি 2 দিয়ে যদি উপরের অংশটুকুকে যদি ভাগ করি, আমি পাচ্ছি কত, 2 দিয়ে যদি 2c কে ভাগ করো তোমার এটা হয়ে যাবে c, 2 দিয়ে যদি b কে ভাগ করো এটা হয়ে যাবে b বাই 2, sin b বাই 2 ডিভাইডেড sin c প্লাস b বাই 2 ডিভাইডেড বাই sin b বাই 2। দেখো তো আমরা এই অংশটুকু পেয়ে গেলাম। এই অংশটুকু কার ভ্যালু পাইছি আমরা, দেখো তো আমরা প্রমাণটা শুরু করছি কার দিয়ে, আমরা শুরু করছিলাম এই অংশটুকু দিয়ে। তাহলে আমরা এই অংশটুকুর ভ্যালু কত পাইলাম, এই অংশটুকুর ভ্যালু পাইলাম হচ্ছে এইটা। তাহলে তো আমাদের প্রমাণ অলমোস্ট শেষ। তার মানে হচ্ছে তাহলে এসিটা গুণ যাবে হচ্ছে এই সাইডে, আর এ বি প্লাস বিসিটা গুণ যাবে এই পাশে। তার মানে আমরা পাচ্ছি এ বি প্লাস বিসি ইন্টু সাইন বি বাই 2 ইজ ইকুয়াল টু এসি ইন্টু সাইন সি প্লাস বি বাই 2। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে অঙ্কটা প্রুফ, এই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আর এই টাইপের প্রবলেম কিন্তু অনেক ডিটেলস চ্যাপ্টার 7.7 এর মধ্যে তোমাদেরকে করানো হয়েছে, ঠিক আছে? কারো একটু কনফিউশন থাকলে চ্যাপ্টার 7.7টা আবার একটু দেখবা, ওইখানে এই টাইপের এই প্রবলেম না, শুধু অনেকগুলো প্রবলেম করানো হয়েছে এটা বইয়ে। আচ্ছা চলো এবার আমরা পরের সৃজনশীলটাতে যাই, সরি পরের প্রবলেমটাতে যাই। আচ্ছা পরের প্রবলেমটা দেখো, এটাও অনেকটা কমন প্রবলেমই। cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 cos আলফা cos বিটা cos গামা। আচ্ছা এই প্রবলেমটা এখন সলভ করতে হবে। তো চলো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, দেখি প্রবলেমটা কোন পর্যন্ত যাওয়া যায়। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে cos স্কয়ার আলফা যোগ cos স্কয়ার বিটা, এটা হচ্ছে তোমাদের 7.6 লাস্ট চ্যাপ্টারের আগে চ্যাপ্টার একটা প্রবলেম। cos স্কয়ার বিটা যোগ cos স্কয়ার গামা, এই তিনটা জিনিসের যোগফল ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 cos আলফা cos বিটা cos গামা এখানে নিতে হবে। আচ্ছা এখন এটাকে কি করা যায়, তার আগে তোমাদের একটা জিনিস একটু বলে নেই। দেখো এ কোনটা হচ্ছে আলফা কোশ্চেনে দেওয়া আছে, বি কোনটাকে কোশ্চেনে বলা আছে বিটা, সি কোনটাকে দেখো আমরা সি কোনটাকে পাইছি হচ্ছে গিয়ে, সি কোনটাকে আমরা পাইছি হচ্ছে গিয়ে 180 মাইনাস গামা। দেখো সি কোনটাকে চাইলে আমরা আরেকটা ভাবে প্রকাশ করতে পারি, সেটা কিভাবে, দেখো আলফা প্লাস বিটা প্লাস সি কোণ, সি কোণ মানে হচ্ছে 180 মাইনাস গামা, এটা ইজ ইকুয়াল টু আবার 180 ডিগ্রি কিন্তু হওয়া লাগবে, কারণ এটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, 180 আর 180 যদি তুমি উভয় পাশ থেকে কেটে দাও, তাহলে তুমি কিন্তু পাবা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কিন্তু গামা। তুমি এই কোশ্চেনের যে উদ্দীপক ছিল, এই উদ্দীপক থেকে কিন্তু তুমি পাচ্ছ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কিন্তু তুমি গামা পাচ্ছ। তার মানে সি কোণটাকে আমরা বলতে পারি গামা বলতে পারি, সি কোণটাকে আমরা সরি গামাকে আমরা বলতে পারি হচ্ছে আলফা প্লাস বিটা, ঠিক আছে? আমরা গামার একটা সম্পর্ক কি পাইলাম, গামা ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু গামা। এই সম্পর্কটা আমরা মাথার মধ্যে রাখবো, কোনো একটা জায়গায় আমরা হয়তো এটা ইউজ করবো। আচ্ছা এই ধরনের যে প্রবলেম গুলো ছিল আমাদের 7.6 ত্রিকোণমিতি, এই প্রবলেম গুলো করার একটা কমন প্রসিডিউর আমি সবসময় তোমাদেরকে বলছিলাম যে কিভাবে করা লাগবে। প্রথম দুইটা অংশ নিয়ে একটু কাজ করা লাগে, কিছু মডিফিকেশন করা লাগে। তোমাদের কি মনে আছে প্রথম দুইটা অংশে আমরা আসলে কি করব প্রমাণটা মিলানোর জন্য? বাইরে হ্যাঁ বলো। হাফ দিয়ে ভেতরে 2 দিয়ে গুণ করব, মানে 2 cos স্কয়ার আলফা 2 cos স্কয়ার বিটা, আর বাইরে হাফ দিয়ে ভাগ করে দিব। ভেরি গুড শাবাশ। সো এটাই হচ্ছে কি আমাদের টার্গেট। আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে 2 cos স্কয়ার, ধরো তোমার যদি 2 cos স্কয়ার আলফা কোথাও থাকে তুমি তার পরিবর্তে বসাইতে পারবা 1 প্লাস cos 2 আলফা, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে যে কেন আমি আসলে বাইরে হাফ দিয়ে ভেতরে 2 গুণ করতেছি, কারণ তোমরা দেখো একটা সিম্পল একটা জিনিস বুঝো, এইখানে একটু তাকাও, প্রমাণটা দিকে তাকাও। আমাদের লেফট হ্যান্ড সাইডে সব হচ্ছে স্কয়ার রাশি, বাট রাইট হ্যান্ড সাইডে তুমি রাশিগুলো যদি দেখো, রাইট হ্যান্ড সাইডে রাশিগুলোর মধ্যে কিন্তু স্কয়ার রাশি নাই। তো আমাদের দরকার এমন একটা ফর্মুলাতে যাওয়া, যেই ফর্মুলাটা আমাদেরকে স্কয়ার রাশিকে একঘাতি রাশি বানায় ফেলবে, মানে দ্বিঘাত রাশিকে একঘাতি রাশিতে কনভার্ট করবে। আমার এমন টাইপের ফর্মুলা দরকার। এই জন্য আমরা যেটা করছি, প্রথম দুইজনের মধ্যে আমরা বাইরে একটা হাফ নিলাম, ভেতরে 2 গুণ করে দিলাম 2 cos স্কয়ার আলফা যোগ 2 cos স্কয়ার বিটা, আর বাইরে লাস্টে হচ্ছে 2 cos স্কয়ার গামাটা বাইরে থাকবে। আচ্ছা এখন দেখো 2 cos স্কয়ার আলফাকে আমরা অ্যাজ
ইউজুয়াল আমরা 2 cos স্কয়ার আলফাকে ফর্মুলা অনুযায়ী যেটা লিখবো সেটা হচ্ছে 1 প্লাস cos 2 আলফা, দেন 2 cos স্কয়ার বিটাকে আমরা লিখবো 1 প্লাস cos 2 বিটা। আচ্ছা, তো প্রাথমিক কাজ শেষ, চলো এরপরে স্টেপ বাই স্টেপ দেখি কি করা যায়। সো 1 আর 1 যোগ করলে হবে 2, তাহলে হাফ ইনটু 2 প্লাস cos 2 আলফা যোগ cos 2 বিটা। আচ্ছা, আর এখানে হচ্ছে যোগ cos স্কয়ার গামা। আচ্ছা, এখন এখন আমরা যে কাজটা করব, এই 2টা 2 এর মতো থাকবে, 2 নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা কনস্ট্যান্ট। এখন হচ্ছে cos 2 আলফা যোগ cos 2 বিটা, এই অংশের মধ্যে কিন্তু আমরা আবার একটা ফর্মুলা করব। ফর্মুলাটা হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করব। সো cos c প্লাস cos d এর ফর্মুলাটা ছিল, cos হচ্ছে গিয়ে খুব স্বার্থপর একটা জিনিস, ঠিক আছে, স্বার্থপর একটা ত্রিকোণমিতিক অনুপাত। এটা cos c প্লাস cos d যখন হয়, সে হচ্ছে sin কে কিছুই দেয় না, ঠিক আছে। তার ফর্মুলাগুলো আমাদের sin এর কোনো অংশ নাই, যখন সে প্লাস থাকে তখন হচ্ছে সে 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। আবার যদি তুমি মাইনাস করো তখন cos এর কোনো অংশ থাকে না, দুইটাই sin এর হয়। আর sin c প্লাস d, sin c প্লাস sin d অথবা sin c মাইনাস sin d যদি তুমি করো, সেখানে কিন্তু sin আর cos এর একটা কম্বিনেশন থাকে, একবার sin একবার cos, একবার sin একবার cos, এরকম থাকে, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি এখানে cos 2 আলফা যোগ cos 2 বিটার ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আমরা পাবো হচ্ছে 2 ইনটু cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2, অর্থাৎ 2 cos 2 আলফা যোগ 2 বিটা ডিভাইডেড বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2, অর্থাৎ 2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এই হয়ে গেল আমাদের মোটামুটি কাজ শেষ। সো এবার দেখো 2 আলফা যোগ 2 বিটা, যদি 2 কমন নেই তাহলে এই নিচের 2 এর সাথে কিন্তু কেটে দেওয়া যায়, আবার এখানে যদি 2 কমন নেই কেটে দেওয়া যায়। তাহলে আমরা এবার হাফ দিয়ে গুণ দিয়ে দিই, হাফ দিয়ে গুণ দিয়ে দিলে 2 কে যদি হাফ দিয়ে গুণ দাও তুমি পাবা 1 যোগ, আর এইখানে যদি হাফ দিয়ে গুণ দাও তুমি পাবা cos আলফা প্লাস বিটা ইনটু cos আলফা মাইনাস বিটা প্লাস cos স্কয়ার গামা। তাহলে আমরা সবশেষে হচ্ছে এই অংশটুকু পাচ্ছি। এখন মজার ব্যাপার হচ্ছে আলফা প্লাস বিটার একটা পরিচয় আমি তোমাদেরকে বলছিলাম, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কিন্তু গামা হয়, ওদের উদ্দীপকটা বা চিত্রটা অনুযায়ী কিন্তু আমরা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু গামা পাই। তো আমরা এই সম্পর্কটা এখানে চাইলে ইউজ করতে পারি। কেন আমরা কি করবো, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় গামা ইউজ করবো, এটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো ব্যাখ্যাটা। তো আমরা এখানে আলফা প্লাস বিটার জায়গায় যদি গামা ইউজ করি, তাহলে আমরা পাবো cos গামা ইনটু cos আলফা মাইনাস বিটা প্লাস cos স্কয়ার গামা, ঠিক আছে। সো কাজটা একটু সিম্পল হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে cos গামা আছে, এখানে cos স্কয়ার গামা আছে, একটা cos গামা কমন নেই, তাহলে আমরা পাচ্ছি cos আলফা মাইনাস বিটা প্লাস cos গামা, ঠিক আছে। তাহলে এই অংশটুকু আমরা পাচ্ছি। কিন্তু এখন আবার দেখো গামা মানে আবার আমরা কি একটু আগের ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করব, 1 প্লাস cos গামা, আবার cos আলফা মাইনাস বিটা, আবার গামা ইজ ইকুয়াল টু আমরা কি জানি একটু আগে আবার চিত্র অনুযায়ী আমরা যেটা দেখাইছিলাম আলফা প্লাস বিটা জানি, তাহলে সেটা আবার অ্যাপ্লাই করলাম। তাহলে cos আলফা মাইনাস বিটা প্লাস cos আলফা প্লাস বিটা। আচ্ছা, এখন এটার একটা ফর্মুলা আছে, cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। এটার ফর্মুলাটা হচ্ছে ওই যে cos স্বার্থপর, যেহেতু তাদের মাঝখানে প্লাস আছে তাই আমরা এখানে বলি 2 cos a cos b। যদি a মাইনাস b আবার a প্লাস b এই আকৃতি থাকে তখন এটা ফর্মুলা 2 cos a। আবার যদি এখানে এরকম থাকতো cos a মাইনাস b টাকে কিন্তু আগে লেখা লাগে, এই ফর্মুলাটা মনে রাখো, মাইনাস cos a প্লাস b, তখন ফর্মুলাটা হইতো 2 sin a sin b। এরকম দুইটা ফর্মুলা তোমাদের বই আছে। আমি তোমাদেরকে আজকে সৃজনশীল সলভ করানোর আগে গ্রুপে বলছিলাম জাস্ট ফর্মুলাগুলো দেখে আসবো, ফর্মুলাগুলো জানা থাকলে ত্রিকোণমিতি তোমাদের 50% মানে কষ্ট শেষ। ফর্মুলাগুলো যদি মনে থাকে এবং ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার মতো যদি তোমাদের কনফিডেন্স থাকে 50% কাজ শেষ। তারপরে বাকি 50% জিনিসটা তোমার প্রবলেমটা সলভিংটা ডিপেন্ড করে তুমি প্র্যাকটিসের উপর এবং তোমার অ্যাপ্রোচের উপর, তুমি সঠিকভাবে একটা প্রবলেম শুরু করতেছো কিনা সেটার উপর। আচ্ছা, 1 প্লাস cos গামা ইনটু, তাহলে আমরা এই জায়গায় ফর্মুলাটা কি বসাবো, cos আলফা মাইনাস বিটা প্লাস cos আলফা প্লাস বিটা, তাহলে এটা পরিবর্তে বসায় যাবে 2 cos আলফা ইনটু cos বিটা, সরি বিটা। সো আমাদের প্রবলেমটা সলভ, 1 প্লাস 2 cos আলফা cos বিটা cos গামা শেষ। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, দ্যাট মিন্স প্রুফ। তো আশা করি এই পুরো সৃজনশীলটা তোমরা বুঝতে পারছো। ওকে, তো চলো এবার পরে আরেকটা সৃজনশীল দেখি, অন্য কোনো বোর্ড দেখি।
আজকে আমরা বোর্ডের র্যান্ডম কয়েকটা প্রবলেম দেখবো, তোমরা তোমাদের যে কোনো বই থেকে বোর্ডের বাকিগুলো দেখো। নেক্সট ক্লাসে আমরা বোর্ডের বাইরে যে বিভিন্ন কলেজ আছে, ভালো ভালো যে কলেজগুলো আছে সেগুলোর প্রবলেম সলভ করার চেষ্টা করবো। ওকে, আচ্ছা চলো। তো এখন কোনটা করা যায়, চলো রাজশাহী বোর্ড করি। রাজশাহী বোর্ডের প্রবলেমটা দেখ। আশা করি দেখতে পারতেছো। চলো রাজশাহী বোর্ডের এটা কি বলছে দেখো। প্রথমে ক নম্বর কোশ্চেনে কি বললো, ক্যালকুলেটর ব্যতীত cos 75 ডিগ্রির মান নির্ণয় করো। আচ্ছা এটা খুব সহজ প্রবলেম, তাও একটু দেখি। জিজ্ঞেস করি cos 75 ডিগ্রির মান তুমি কিভাবে বের করবে ক্যালকুলেটর ছাড়া? আচ্ছা তোমাদেরকে এটা যেটা করতে হবে, cos 75 ডিগ্রিকে জানা দুইটা কোণের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হবে। 45 আর 30। এক্স্যাক্টলি 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, কারণ তুমি cos 45 ডিগ্রি ভ্যালু জানো, 30 ডিগ্রি ভ্যালু জানো, তো এরপর তুমি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলা। ফর্মুলাটা কি হবে? ফর্মুলা হবে cos a cos b মাইনাস sin a sin b। তো cos 45 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি sin 30 ডিগ্রি, শেষ। সো জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন আমরা জানি cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মানে √3/2 মাইনাস sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, শেষ। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। চাইলে একটু লসাগু করে দিতে পারো সিম্পলিফিকেশনের জন্য, ইটস আপ টু ইউ। এবার চলো খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর কি বলছে? খ নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা সম্ভবত 7.3 বা 4 এর একটা প্রবলেম। এখানে বলছে a is equal to 20 ডিগ্রি। আচ্ছা এটা মার্ক করি, a is equal to 20 ডিগ্রি। এবার b is equal to হচ্ছে 2a, তাহলে b is equal to কত হচ্ছে? a এর মান 20 ডিগ্রি আর b is equal to 2a, তার মানে b is equal to হচ্ছে 40 ডিগ্রি। আবার c is equal to হচ্ছে 3a, তাহলে c এর মান, c কোণের মান হবে 60 ডিগ্রি। d is equal to 4a, তাহলে d কোণের মান কত হবে? 80 ডিগ্রি। আমি a b c d এই চারটা কোণের মান কিন্তু বের করে ফেলছি। এখন বলছে দেখাও যে pq is equal to 3, p আর q এর গুণফল হচ্ছে 3 হবে। তাহলে এখন চলো আমরা দেখি, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে pq, তাহলে pq is equal to 3 দেখাইতে হবে। তাহলে p এর ভ্যালু কত? p এর ভ্যালু হচ্ছে 10a into 10b আর q এর ভ্যালু হচ্ছে 10c into 10d। তার মানে pq is equal to আমরা পাবো 10a 10b 10c 10d, এটা পাবো। এখন দেখো 10a মানে 20 ডিগ্রি 40 ডিগ্রি 60 ডিগ্রি 80 ডিগ্রি, তো আমরা পাবো হচ্ছে 10 20 ডিগ্রি 20 10 40 10 60 10 80। এখানে কিন্তু একটা জিনিসের ভ্যালু কিন্তু তুমি জানো, সেটা হচ্ছে 10 60 ডিগ্রি ভ্যালু কিন্তু তোমার জানা থাকার কথা। ওকে ওকে 60 ডিগ্রি ভ্যালু তোমার জানা থাকার কথা। আচ্ছা যাই হোক, আচ্ছা এই প্রবলেমটা আমি আগের বার যখন আমি এই চ্যাপ্টারটা করাইছিলাম তখন একটু অন্যভাবে করছিলাম। আজকে একটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে দেখাই তোমাদের, জাস্ট আইডিয়ার জন্য। দেখো এখন আমরা যেটা করব, এই লাস্টের দুইটা অংশ টুকুকে আমরা করছি দুইটা ফর্মুলায় ফেলাবো। ফর্মুলা কিভাবে? একটা কাজ করি, এখানে 10 60 ডিগ্রি যেটা 10 60 ডিগ্রিকে চাইলে আমরা লিখতে পারি 10 কি লিখবো, সরি এটা তো 60 ডিগ্রি, তাহলে 40, আচ্ছা সরি 60 ডিগ্রি কেনা 60 ডিগ্রি কেনা, আমি ভুল করলাম। 60 ডিগ্রি ভ্যালু তো আমি জানি, তাহলে আমার তো এটা দরকার। হ্যাঁ তাহলে দেখো এখানে একটা কোণের ভ্যালু কিন্তু তুমি জানো, তুমি কিন্তু জানো 10 60 ডিগ্রির মান। 10 60 ডিগ্রির মান কত বলো তো? 10 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? √3। √3, ভেরি গুড। তাহলে 10 60 ডিগ্রি তাহলে √3 বসাই দিলাম, তাহলে বাকি থাকবে 10 20 ডিগ্রি 10 40 ডিগ্রি আর 10 80 ডিগ্রি। তার মানে তোমরা বুঝতে পারতেছো আমাদের দেখাইতে হবে পি আর কিউ গুণফল হচ্ছে 3, তার মানে আমাদের দেখাইতে হবে এই তিনজনের গুণফল হচ্ছে আরেকটা √3। একটা √3 তো 10 60 ডিগ্রি থেকে আমি পাচ্ছি, তাহলে এই বাকিদের গুণফল হচ্ছে আরেকটা √3 আমার আনতে হবে। তাহলে √3 আর √3 গুণ করলে 3 আসবে এবং সেটা হচ্ছে আমাদের সলিউশন হবে। তাহলে এই 3টা √3 মতো থাকুক, 10 20 ডিগ্রি কেও ধরলাম না। 10 40 ডিগ্রি 10 80 ডিগ্রির মধ্যে একটা কাজ করবো, দেখো 10 40 ডিগ্রিকে লিখতে পারি 10 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আবার 10 80 ডিগ্রিকে লিখতে পারি 10 60 প্লাস 20 ডিগ্রি। এই কাজটুকু করলাম, ঠিক আছে, এখানে করলাম। সো এখন দেখো এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। 10 20 ডিগ্রি থাকলো,
সো আমরা এখানে কি করবো 1060 মাইনাস 20 ডিগ্রি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো 1060 মাইনাস 1020 ডিগ্রি 1060 মাইনাস 20 ডিগ্রিকে আমরা 10a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করব 10a মাইনাস b ফর্মুলা হচ্ছে 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10 তাহলে এটা হবে 1060 মাইনাস 1020 ডিভাইডেড বাই 1 প্লাস 10 1 প্লাস 1060 ইনটু 1020 ফর্মুলা অ্যাপ্লাই করলাম আবার আমরা সিমিলারলি যদি 1060 প্লাস 20 এর জন্য ফর্মুলা অ্যাপ্লাই করি সেখানে হবে 1060 plus 1020 divided by 1 minus 1060 into 1020 জাস্ট ফর্মুলাটা যেভাবে আছে সেভাবে আমি বসাইলাম ঠিক আছে সো √3 into 1020 থাকলো এখানে এরপরে দেখি এবার একটা জিনিস দেখো তো এখানে আসলে কি আসছে a প্লাস উপরের অংশটুকু দিকে খেয়াল করো a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা পড়তেছে আবার নিচের অংশ দিকেও যদি তুমি খেয়াল করো তুমি আবার দেখতেছো কি a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা আসতেছে তাহলে তুমি উপরে নিচে a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা বাট তার আগে আরেকটু সিম্পলিফাই করি 1060 ডিগ্রি মানে হচ্ছে √3 বসাই দিলাম মাইনাস 1020 ওকে আর এখানে 1060 মানে আমার হচ্ছে √3 প্লাস 1020 divided by 1 plus 1060 ডিগ্রি মানে হচ্ছে √3 into 1020 আর এটা হচ্ছে 1 minus √3 into 1020 জাস্ট 1060 ডিগ্রি ভ্যালুগুলো বসালাম এবার তোমরা দেখো a plus b into a minus b ফর্মুলাটা অ্যাপ্লাই করো a plus b into a minus b ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সো ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে আমি পাচ্ছি √3 স্কয়ার মাইনাস 10 স্কয়ার 20 ডিগ্রি ডিভাইডেড বাই এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি a plus b 1 plus √3 1020 into 1 minus √3 1020 তার মানে হচ্ছে 1 স্কয়ার মাইনাস √3 1020 স্কয়ার ওকে সো আর হয়তো বা 2-3 লাইন লাগবে 1020 দেন আমরা এখানে পাচ্ছি √3 স্কয়ার মানে 3 minus 10 স্কয়ার 20 1 minus 3 10 স্কয়ার 20 আচ্ছা এখন 1020 তো আগে থেকে এখানে গুণ আকারে ছিল এবার 1020টাকে আমরা এখানে ভেতরে গুণ দিয়ে দিই √3 ইনটু বা 1020 যদি সবার গুণ হয়ে যায় তাহলে এখানে আসতেছে 3 ইনটু 1020 মাইনাস 1020 আর এখানে দেখো 10 স্কয়ার 20 ছিল তাহলে এটা হয়ে যাবে 10 কিউব 20 মানে 1020 ছিল আর এটা 10 স্কয়ার 20 ডিগ্রি ছিল তাহলে এটা হবে 10 কিউব 20 ডিগ্রি ঠিক আছে আর নিচে থাকছে 1 মাইনাস 3 10 স্কয়ার 20 ডিগ্রি সো কথা হচ্ছে যে কি এই প্রবলেমটা এই নিয়মে কেন করাইলাম এই নিয়মেও করতে পারো জাস্ট একটা ফর্মুলা তোমাদের জানা থাকা লাগবে এইখানে একটা ফর্মুলা এই ফর্মুলাটা হয়তো আমি ক্লাসে দেখাইনি তখন আমি করাইছিলাম একটু ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে এর ফর্মুলা আছে ফর্মুলা tan 3a ভেরি গুড tan 3 এর ফর্মুলা tan 3 এর ফর্মুলাটা আমি একটু লিখে দিতেছি দেখো tan 3 এর ফর্মুলা চাইলে তোমরা tan 3 এর ফর্মুলা নিজেরাই কিন্তু প্রমাণ করতে পারবা কিভাবে প্রমাণ করতে পারবা তুমি tan 3a কে লেখো এভাবে tan 2a যোগ a লেখো তারপরে তুমি 10a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করলে তুমি এই জিনিসটাই কিন্তু পাবা কারণ 10 3 এর ফর্মুলাটা আমি তোমাদেরকে বলি 10 3 এর ফর্মুলাটা হচ্ছে 3 10a মাইনাস 10 কিউবে ডিভাইডেড বাই 1 মাইনাস 3 10 স্কয়ার এটা হচ্ছে 10 3a এর ফর্মুলা তাহলে দেখো তো 10 3 এর ফর্মুলা রাইট হ্যান্ড সাইডের সাথে আমাদের এই প্রবলেমের রাইট হ্যান্ড সাইডটা কিন্তু ম্যাচ করতেছে তাহলে আমরা এই রাইট হ্যান্ড সাইডের পরিবর্তে রাইট হ্যান্ড সাইড যদি কোথাও আসে তার পরিবর্তে আমরা লেফট হ্যান্ড সাইডটা বসাইতে পারবো যেহেতু তারা ইকুয়াল তাহলে আমরা এখানে দেখো তো তাহলে এখানে আমরা কত বসাতে পারবো তাহলে এই ফর্মুলা অনুযায়ী তাহলে দেখো তো 3 10 20 মাইনাস 10 কিউব 20 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 10 স্কয়ার 20 তাহলে তার পরিবর্তে আমরা আসলে কত বসাইতে পারবো এখানে 10 3 এ বসাইতে পারবো আর a বলতে হচ্ছে এখানে 20 ডিগ্রি a বলতে এখানে কত 20 ডিগ্রি তাহলে এটা তো 10 3 ইনটু 20 ডিগ্রি 10 3 ইনটু 20 ডিগ্রি মানে হচ্ছে 10 60 ডিগ্রি তার মানে আমি আবার পাবো √3 তাহলে √3 ইনটু √3 মানে হচ্ছে 3 এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল তোমাদের কারো যদি এই নিয়মটা তোমাদের কাছে মনে হয় যে না এটা ভালো লাগতেছে না তোমরা তাহলে আমি ক্লাসে অন্য একটা নিয়মে করাইছিলাম সেই নিয়মে তাহলে এই প্রবলেমগুলো সলভ করতে পারবা ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে ওই যে সাইন পদে কনভার্ট করা 10 থিটা গুলাকে তুমি চাইলে ধরো তুমি 10 80 ডিগ্রিকে তুমি চাইলে লিখতে পারবা হচ্ছে গিয়ে
sin 80 ডিভাইডেড বাই cos 80, 1040 কে লিখতে পারবা sin 40 ডিভাইডেড বাই cos, ওই স্টাইলে যদি করো তাও কিন্তু এখানে 3 আনতে পারবা তুমি, ঠিক আছে? এটা তোমাদের উপর ডিপেন্ড করে, সমস্যা নেই। আচ্ছা, এবার চলো লাস্ট প্রবলেমটা দেখি। এই ছিল লাস্ট প্রবলেমটা। 10 নম্বর প্রবলেমটা দেখি কি বলছে। আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বলছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0, ওরা বলে দিচ্ছে, মানে এটা তোমাকে ধরতে হবে। এরপর cos আলফা যোগ cos বিটা মাইনাস cos গামা ইজ ইকুয়াল টু r প্লাস 2। আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, r ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, আমরা r প্লাস 2 এর ভ্যালুটাকে বের করে নিই। r ইজ ইকুয়াল টু, দেখো কোশ্চেনের দিকে তাকাও, r ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4 sin আলফা বাই 2 sin বিটা বাই 2 sin গামা বাই 2 -1, এটা হচ্ছে r এর ভ্যালু। তাহলে r প্লাস 2 ইজ ইকুয়াল টু কি হবে, লেফট হ্যান্ড সাইডে 2 যোগ করলাম, তো রাইট হ্যান্ড সাইডে 2 যোগ করে দিই। ভাই লাস্টে সাইন গাম্মা বাই 2 না কস গাম্মা বাই 2, একটু প্রশ্নটা দেখো। সরি, থ্যাংক ইউ, এটা cos গামা বাই 2 কোশ্চেনের মধ্যে ভুল ছিল। সো sin আলফা বাই 2 sin বিটা বাই 2 cos গামা বাই 2। তাহলে দেখো r ইজ ইকুয়াল টু এটা দেওয়া ছিল, তাহলে r প্লাস 2 ইজ ইকুয়াল টু কি হবে, এটার সাথে তুমি যোগ, মানে লেফট হ্যান্ড সাইডে 2 যোগ করছি, রাইট হ্যান্ড সাইডে 2 যোগ করে দিলাম, তাহলে -1 আর +2, মানে এটা হয়ে যাবে +1। তাহলে এই হয়ে গেল আমাদের r প্লাস 2 এর। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে r প্লাস 2, তার মানে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে cos আলফা যোগ cos বিটা মাইনাস cos গামা। তার মানে আমাকে আলটিমেটলি যেটা প্রমাণ করতে হবে, cos আলফা যোগ cos বিটা মাইনাস cos গামা ইজ ইকুয়াল টু কি, এই যে 4, এই অংশটুকু প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমার আলটিমেট টার্গেট, যে এই অংশটুকুতে যাও, cos আলফা যোগ cos বিটা মাইনাস cos গামা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। সো এবার আসলে লেফট হ্যান্ড সাইড থেকেই প্রবলেমটা করার চেষ্টা করব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos আলফা যোগ cos বিটা মাইনাস cos গামা। আর আরেকটা কন্ডিশন কিন্তু ওরা দিয়ে দিছিল, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0, এটা তোমরা মাথায় রাখো। তো চলো দেখি প্রবলেমটা সলভ শুরু করি। প্রথমে অবশ্যই বুঝতেছো এখানে cos আলফা যোগ cos বিটা আছে, এখানে আমরা cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করব। cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, 2 cos c plus d by 2, অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos c মাইনাস d by 2 আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos গামা। আচ্ছা, এখন আবার দেখো একটা জিনিস দেখো, আমরা তো জানি আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0 বলা আছে এখানে, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হবে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হবে মাইনাস গামা হবে। তাহলে যেখানে আলফা প্লাস বিটা দেখবা সেখানে তুমি মাইনাস গামা বসাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ইনটু cos মাইনাস গামা বাই 2, আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস গামা বসালাম, আর নিচে তো 2 ছিল আগে থেকে। আর পাচ্ছি cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos গামা। ওকে, আচ্ছা এই পর্যন্ত থাকলো, তারপর দেখি কি করা যায়। ওকে, সো cos মাইনাস গামা বাই 2 কে লিখতে পারি 2 cos গামা বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2। এখন একটা কাজ করতে হবে, মাইনাস cos গামা, এখানে হচ্ছে cos গামার এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে আমাদের, ঠিক আছে? cos গামার এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমরা cos 2a এর ফর্মুলা কয়টা জানতাম, আমরা একটা জানতাম যে 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার a। আবার আমরা জানতাম 1 মাইনাস cos 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কয়ার, ঠিক আছে? তার মানে cos 2a ইজ ইকুয়াল টু, যদি আমরা এই প্লাস 1টাকে এই পাশে লিখি, cos 2a ইজ ইকুয়াল টু লিখতে পারি 2 cos স্কয়ার a মাইনাস 1। আবার cos 2a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, কিন্তু এখান থেকে যদি মাইনাস cos 2টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, আর এই অংশটুকু যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তবে প্লাস, আমরা একটা লিখতে পারি cos 2a ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1। আবার cos 2a ইজ ইকুয়াল টু আরেকটা ভাবে লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার, 1 মাইনাস 2 sin স্কয়ার এও কিন্তু আমরা লিখতে পারি। তার মানে যদি cos 2a থাকে, এখানে যদি কোণ থাকে দ্বিগুণ, তাহলে এটা হয়ে যাবে তার অর্ধেক, ঠিক আছে? এটা হচ্ছে মাথায় রাখবেন। তাহলে এখন আমরা যেটা করব, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা হচ্ছে গিয়ে কোনটার ফর্মুলা অ্যাপ্লাই করব, cos 2a is equal to
টু কজ স্কোয়ার গামা বাই টু মাইনাস ওয়ান, এটাই কারণ আমরা কজ গামা বাই টু। সো আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলাম হচ্ছে কজ গামাটাকে চেঞ্জ করলাম। সো গামাটাকে যদি আমরা 2a ধরি, 2 এর মতো কল্পনা করি, তাহলে তার পরিবর্তে বসাতে পারবো cos 2a ইজ ইকুয়াল টু কি বসানো যায়, 1 প্লাস cos 2a ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1, 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1, এটা কিন্তু বসানো যায়। ওকে, আচ্ছা এবার তারপরে দেখি আর কি আসে। 2 cos গামা বাই 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস 2 cos স্কয়ার গামা বাই 2 প্লাস 1। তাহলে সবশেষ হচ্ছে আমরা এই অংশটুকু পাচ্ছি। আচ্ছা এবার একটা জিনিস দেখো, 2 cos গামা বাই 2 আছে এখানে, আর এখানে 2 cos গামা স্কয়ার বাই 2। তো আমরা এখান থেকে দুইটা অংশ থেকে 2 cos গামা বাই 2 কমন নিব। 2 cos গামা বাই 2 কমন নিলে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে হচ্ছে cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, আর এখানে পড়ে থাকবে হচ্ছে দুইটা cos গামা বাই 2 ছিল, একটা নিয়ে নিলাম, তাহলে হচ্ছে কি আরেকটা cos গামা বাই 2 থাকবে, cos গামা বাই 2 থাকবে। ওকে, আর বাইরে হচ্ছে প্লাস 1। এইবার ফর্মুলা এবার হচ্ছে, চলো এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করি। cos গামা বাই 2 থাকলো, আর cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস cos। আচ্ছা এবার আমরা গামাটাকে একটু চেঞ্জ করব। গামাটাকে চেঞ্জ করব কিভাবে, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু, প্রশ্নে বলা ছিল 0, তাহলে গামা ইজ ইকুয়াল টু কি হবে, আলফা প্লাস বিটাকে যদি আমরা ব্র্যাকেট করি তাহলে হচ্ছে গামা ইজ ইকুয়াল টু মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাস আলফা প্লাস বিটা হবে। তাহলে আমরা গামার পরিবর্তে এখানে বসাই দিতে পারি মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। বাট মজার ব্যাপার হচ্ছে cos এর ভিতরে মাইনাস কোণ থাকা আর না থাকা একই কথা, কারণ cos হচ্ছে মাইনাস কোণ থাকলে সেটাকে প্লাস করে দেয়। তাহলে আমরা এটাকে মাইনাস আলফা প্লাস বিটা না লিখে প্লাসও লিখতে পারবো। ঠিক আছে, এবার দেখো তো আবার আগের ফর্মুলাটা আবার আসতেছে, আর বাইরে তো হচ্ছে কি এখানে তো মাইনাস ছিল, এখানে হচ্ছে মাইনাস। এবার দেখো আগের ফর্মুলাটা আসতেছে, ফর্মুলাটা কি দেখো তো, এই অংশটুকুকে যদি আমরা এরকম করি cos গামা বাই 2, আর এটাকে হচ্ছে কি এই 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই cos আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 প্লাস বিটা বাই 2, আর বাইরে হচ্ছে প্লাস। তো আবারও একটু আগে একটা ফর্মুলা ইউজ করছিলাম, অনেকটা এটার সাথে সিমিলার একটা ফর্মুলা ছিল, এরকম ফর্মুলা ছিল cos a মাইনাস b দিয়ে শুরু করতাম প্লাস cos a প্লাস b। এইটার জন্য আমরা একটু আগে বসাইছিলাম 2 cos a cos b, এরকম একটা ফর্মুলা ছিল। ঠিক আছে, a মাইনাস b প্লাস a প্লাস b, মাঝখানে হচ্ছে প্লাস চিহ্ন, দুইটাই cos এর রাশি। আর যদি a মাইনাস b এর পরে মাঝখানে মাইনাস চিহ্ন চলে আসে, তখন হবে কি দুইটাই সাইনে হবে, 2 sin a sin b। ঠিক আছে, তো আমরা এটা বুঝতেই পারতেছি আলফা বাই 2 মাইনাস বিটা বাই 2 মাইনাস আলফা বাই 2 প্লাস বিটা বাই 2। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা যদি মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা দুইজনের পরিবর্তে কি বসবো, 2 cos গামা বাই 2 ইনটু sin আলফা বাই 2 sin বিটা বাই 2 প্লাস 1। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, সরি এরকম বাইরে 2 হবে, তার মানে এই 2 আর 2 গুণ হলে 4 sin আলফা বাই 2 sin বিটা বাই 2 cos গামা বাই 2 প্লাস 1। এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে। দেখো তো এই ভ্যালুটাই কিন্তু r প্লাস 2 এর ভ্যালুর সমান, তার মানে এটাই হচ্ছে আমাদের সেই রাইট হ্যান্ড সাইড। দেখো তো r প্লাস 2 এর ভ্যালুটা কত ছিল, r প্লাস 2 এর ভ্যালুটা কিন্তু এটাই ছিল, দেখছো r প্লাস 2 এর ভ্যালুটা কিন্তু এটাই ছিল প্লাস 1। তো ওই জিনিসটা কিন্তু আমরা নিয়ে আসতে পারছি, তার মানে এটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি এই প্রবলেমটাও তোমরা বুঝতে পারছো। ওকে, তো চলো আরেকটা প্রবলেম করি। আমাদের আর দুইটা সৃজনশীল করবো, 20 মিনিট লাগবে নিয়ারলি। আচ্ছা এই কোশ্চেনটা আশা করি দেখতে পারতেছো, ছায়া আগের অংশ ক্ষেত্রফল। আচ্ছা উদ্দীপকটা একটু ভালোভাবে পড়ো, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে এখান থেকে প্রশ্ন। AOC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা ভালো কথা,
এটাকে বলছে 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা 30 ডিগ্রি বলছে, তাহলে এটা হবে 60 ডিগ্রি, বুঝাই যাইতেছে এই অংশটুকু 60 ডিগ্রি হবে। আচ্ছা, আর কি কি বলছে? আর বলছে ও এ ইজ ইকুয়াল টু 2 বলছে, ও এ, ও থেকে এ ইজ ইকুয়াল টু 2 বলছে। ও এ ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে ও সি ইজ ইকুয়াল টু 2 হবে, ও বি ইজ ইকুয়াল টু 2 হবে। এটা তোমরা বুঝতেই পারো যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এগুলো তাহলে মাথার মধ্যে রাখলাম। আর হচ্ছে পি ইজ ইকুয়াল টু 10 থিটা 10 2 থিটা 10 5 থিটা। ঠিক আছে, আছে তো সমস্যা নাই। প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। প্রথমে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল, আমি খ নম্বর প্রবলেমটা আগে করি। ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল এটা আগে করি। সো ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল। আচ্ছা, ছায়া ঘেরা অংশটা দেখো একটু ভালোভাবে। ছায়া ঘেরা অংশ ছায়া ঘেরা অংশ হচ্ছে কি, আচ্ছা আচ্ছা, ছায়া ঘেরা অংশটা দেখো, এইটা হচ্ছে কি আমাদের সেই ছায়া ঘেরা অংশ। এইটা পাওয়ার জন্য তাহলে এই অংশটা আমি একটু জুম করে দেখাই দিচ্ছি তোমাদেরকে। এটা টার্গেট, আমাদের টার্গেটটা কি? ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল বের করা। এটা একটু জুম করে দেখাই। ধরো এই বৃত্তটা, ওদের কোশ্চেনে যে বৃত্তটা, এটা এইখানে, এখানে একটা ত্রিভুজ আছে, দেখতেছো? এটা হলো ত্রিভুজ। এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল আছে। আবার তুমি যদি এই বৃত্ত কলাটাকে চিন্তা করো, বৃত্ত কলা হচ্ছে যে কি এই বৃত্তের যে রাউন্ড শেপ থেকে শুরু করে এই ত্রিভুজের ভেতরে পুরো অংশটুকু, যেটাকে আমি মার্ক করতেছি মাত্র, এটা হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল। আমাদের টার্গেট হবে কি, আমরা বৃত্ত কলার ক্ষেত্রফলটা বের করব। বৃত্ত কলার ক্ষেত্রফল থেকে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বাদ দেবো, ওটাকে অন্য কালিতে দেখাই। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তো তোমরা বুঝতেই পারতেছো, এই অংশটুকু। তাহলে এই অংশটুকু থেকে যদি আমরা পুরা বৃত্ত কলার ক্ষেত্রফল থেকে যদি ত্রিভুজের ক্ষেত্রফলটুকু বাদ দিই, তাহলে কিন্তু আমরা এই গ্রিন রিজিয়নটা আছে না, এই যে যেটা হচ্ছে ছায়া ঘেরা রিজিয়ন বলতেছে ওরা, এই ছায়া ঘেরা রিজিয়নটা কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো চলো, এই কোণটা কিন্তু 60 ডিগ্রি, কারণ প্রশ্নে এটা 30 ডিগ্রি বলা ছিল, আর পুরোটা হচ্ছে 90 ডিগ্রি যেহেতু। আচ্ছা, তো চলো এবার দেখি বৃত্ত কলার ক্ষেত্রফল কিভাবে বের করবে। বৃত্ত কলার ক্ষেত্রফল তোমরা 9 10 থেকে জানো। তো এই ত্রিভুজের জন্য একটা জিনিস দেখো, এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে ও, এটা হচ্ছে গিয়ে কত এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, এখন ও এ হচ্ছে এই ত্রিভুজের জন্য ব্যাসার্ধ, আর ও এর ভ্যালুটা কিন্তু দেওয়া হয়েছিল, তার মানে 2 একক দেওয়া হয়েছে ও এর ভ্যালুটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, বৃত্ত কলার ক্ষেত্রফল আমি যদি এই বিওসি পুরো রিজিয়নটা, এই যে টোটাল যে বিওসি রিজিয়নটা আছে, এই পুরো রিজিয়নটার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি করতে হবে? বৃত্ত কলার ক্ষেত্রফলের ফর্মুলা দেখি, ওদের কার মনে আছে দেখি। আমি বিওসি রিজিয়নের ক্ষেত্রফল বের করতে চাই, বিওসি বৃত্ত কলার ক্ষেত্রফল বের করতে চাই, বৃত্ত কলার ক্ষেত্রফল তুমি যদি বের করতে চাও, সেটা ফর্মুলা ছিল এমন যে, দেখি কেউ বলতে ইন্টারেস্টেড, মনে আছে কিনা? হাফ ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু থিটা, মানে মধ্যবর্তী কোণ। আচ্ছা হ্যাঁ, হাফ ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু হাফ আর স্কোয়ার থিটা। হ্যাঁ, সেটা হচ্ছে যদি তুমি হচ্ছে রেডিয়ানে চিন্তা করো আর কি। যদি ডিগ্রিতে চিন্তা করো তাহলে হচ্ছে ব্যাপারটা এমন, পাই আর স্কোয়ার হচ্ছে টোটাল বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের কতটুকু অংশকে আমি নিতে চাচ্ছি, এই বৃত্তের আমি ঠিক একটা নির্দিষ্ট পোর্শনকে আমি পোর্শনের ক্ষেত্রফল আমি বের করতে চাচ্ছি, তাহলে সেই পোর্শনের ক্ষেত্রফলটুকু কত হবে? এই যে এই পোর্শনটুকু যদি আমি নিতে চাই, এই পোর্শনটুকুর ক্ষেত্রফল কত হবে? এই পোর্শনটুকুর মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে পুরা বৃত্তের কোণ হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে এখানে কতটুকু কোণ করছে সে, এই বৃত্ত কলাটা, এই বৃত্ত কলার অংশটুকু সে করছে হচ্ছে 60 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে হচ্ছে 60 ডিগ্রি, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফলের এই অংশটুকু হচ্ছে এই বৃত্ত কলার ক্ষেত্রফল। এটা তুমি যদি থিটায় রাখতে চাও, আর তুমি যদি রেডিয়ানে নিতে চাও, ডিগ্রিতে না রেখে রেডিয়ানে নিতে চাও, তাহলে হচ্ছে তুমি যেই ফর্মুলাটা বলছো সেভাবে অবশ্যই করতে পারবা। তাহলে এই 60 ডিগ্রিটাকে তুমি একটা কাজ করবা, 60 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করবা, তারপরে তুমি হাফ আর স্কয়ার থিটা দিয়ে করতে পারবে। ঠিক আছে, সো এবার দেখো, 360 দিয়ে যদি কাটাকাটি করে, তাহলে 1/6 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে 4π/6 কাটাকাটি করলে আসবে 2π/3। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম 2π/3 হচ্ছে আমাদের বৃত্ত কলার ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্ত কলার ক্ষেত্রফল হচ্ছে 2π/3। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটুকু বের করা।
ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারলে, বৃত্তগলার ক্ষেত্রফল জানি, ত্রিভুজের ক্ষেত্রফল জানি, তো আর কি লাগবে? বৃত্তগলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, ছায়াগের অংশের ক্ষেত্রফল পাবো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি কিনা দেখো তো, তোমরা জানো কিনা এটা। ধরো একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটা হচ্ছে এ বি বাহু, এটা হচ্ছে এসি বাহু। একটা ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু, তুমি যদি এ বি বাহু নাও এবং এসি বাহু নাও, এবং এ বি আর এসির যে মধ্যবর্তী কোণটা আছে তার সাইন নাও, সাইন অফ এ বি এবং এসি মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটা, এটাকে যদি আমি থিটা বলি, এইটা যদি করো তখন কিন্তু তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহুর গুণফল ইন্টু এই দুইটা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণের সাইন। এই ফর্মুলাটা দিয়ে আমরা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করতে পারি। হাফ এ বি সাইন সি, হাফ বিসি সাইন এ, হাফ সি এ সাইন বি, এরকম একটা ফর্মুলা তোমাদের 9-10 ছিল। তাহলে এখন আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাদের যে এই ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজের মধ্যে কোশ্চেনে বলা হয়েছিল ও এ বা ব্যাসার্ধ হচ্ছে 2। আচ্ছা, ও এ যদি 2 হয় তাহলে ওসিও 2 হবে, আবার ওবিও 2 হবে। তার মানে আমরা কিন্তু সন্নিহিত এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানি। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কত? 2 আর 2। তার মানে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু সন্নিহিত বাহু দুইটা গুণফল মানে 2 ইন্টু 2 ইন্টু সাইন অফ 60 ডিগ্রি। এই দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে আবার 60 ডিগ্রি, হাফ এ বি সাইন সি। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলা অনুযায়ী দেখো এটা 4 আর নিচে হচ্ছে 2, তার মানে থাকতেছে 2 আর সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। কাটাকাটি করলে সবশেষে √3 থাকতেছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? এরিয়া হচ্ছে কি √3। তার মানে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল কত হবে? ছায়া ঘেরার ক্ষেত্রফলটা হবে বৃত্তকলার ক্ষেত্রফল অর্থাৎ 2π/3 থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল √3 কে বিয়োগ দিব। তাহলে এটাই হবে আমাদের অ্যানসার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ক্যালকুলেট করে তুমি তখন বসাই দিতে পারবে। আচ্ছা, গ নম্বর প্রবলেমটা দেখো। গ নম্বর প্রবলেমটা কিন্তু মাত্রই আমরা করছি, তো এটা আসলে আদৌ করা লাগবে না। আমি একটু প্রশ্নটা দেখাই তোমাদেরকে। গ নম্বর প্রবলেমটা কেমন আসলে প্রশ্নটা দেখাই, তাহলে বুঝবা যে একটু আগে যে প্রবলেমটা করলাম সেই প্রবলেমটাই আবার রিপিট করা হয়েছে এখানে। দেখাইতে বলছে p = √3। দেখো গ নম্বর প্রবলেমটা দেখো, বলছে p = √3 দেখাইতে বলছে। আমরা একটু আগে দেখছিলাম pq = 3, এটা হচ্ছে p = √3, জাস্ট অনেকটাই সিমিলার। সো চলো দেখাই যে কিভাবে। থিটার ভ্যালু কি দেওয়া হয়েছে? থিটা = কত ডিগ্রি বলছে? ও থিটা তো দেওয়া আছে, যে থিটা হচ্ছে 40 ডিগ্রি। থিটা = 40 ডিগ্রি। তাহলে এবার চলো আমরা পি এর ভ্যালুটা বসাই। তো পি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি পাই? পি হচ্ছে দেওয়া আছে 10 থিটা, 10 2 থিটা, 10 5 থিটা। এখন দেখো তো 10, যেহেতু থিটা 40 ডিগ্রি, তাহলে এখানে আমি বসাবো 10 40 ডিগ্রি। তাহলে 2 থিটা বসাবো 10 80 ডিগ্রি। আর 10 5 থিটা আমি কি বসাবো? 10 5 থিটা মানে হচ্ছে 4 5 20, মানে 10 200 বা 200 ডিগ্রি। তাহলে আবার একটা জিনিস দেখো, 10 40 ডিগ্রি থাকলো, সমস্যা নাই, 10 80 ডিগ্রিও থাকলো, 10 200 ডিগ্রি এটাকে আমরা কি বলতে পারি? 10 200, এটাকে কিন্তু আমরা বলতে পারি 180 + 20। আবার দেখো 10 200 তো বেসিক্যালি এই জায়গার একটা কোণ, এই যে 100, এটা হচ্ছে 200 ডিগ্রি। তো 200 ডিগ্রিতে যাওয়ার জন্য আমরা 180 ডিগ্রি আসলাম, তার সাথে আবার একটা থিটা যোগ করলাম। এটা আবার থার্ড কোয়াড্রেন্টে পড়ে। থার্ড কোয়াড্রেন্টে 10 হচ্ছে পজিটিভ। আবার 180 ডিগ্রি সাপেক্ষে হিসাব করার কারণে 10 10ই থাকবে। তার মানে এখানে যেটা পাবা তুমি 10 180 ডিগ্রি যোগ 20 ডিগ্রিকে তুমি কিন্তু চাইলে ছোট করে ফেলতে পারো। আমরা কিন্তু এটা চ্যাপ্টারের মধ্যে শিখছিলাম যে কিভাবে বড় বড় কোণকে ছোট করে। সো 10 180 ডিগ্রি যোগ 20 ডিগ্রিকে তুমি লিখতে পারো 10 20 ডিগ্রি। এইবার একটা জিনিস দেখো, এই প্রবলেমটা কিন্তু আগের প্রবলেমটার মতো সিমিলার। 10 40 ডিগ্রি, 10 80 ডিগ্রি। এইটা কিন্তু একটু আগে আমি একটা প্রবলেম করছিলাম, সেখানে জাস্ট একটা জিনিস এক্সট্রা ছিল, সেখানে 10 60 ডিগ্রিটাও ছিল, কিন্তু আমরা 60 ডিগ্রি মান শুরুতেই √3 বসাই ফেলছিলাম, আর বাকি অংশের জন্য আমরা রেজাল্ট পাইছিলাম √3। তাহলে √3 আর √3 গুণ করলে আমরা অ্যান্সার লিখছিলাম 3। তাহলে আমার মনে হয় না এই প্রবলেমটা আদৌ করায় দেওয়ার কোনো দরকার আছে, কারণ এখানে হচ্ছে আমাদের আগের অঙ্কটাই আবার রিপিটেডলি দেওয়া হয়েছে। তার মানে এখানে কি দেওয়া হয়েছে? 10 20 10 40 10 80 √3 দেখাইতে বলছে। তাহলে 10 20 ডিগ্রি আমরা রাখবো, আগের অঙ্কের মতো কি করবো? 10 40 ডিগ্রিকে কি করবো? 60 - 20 লিখবো, আর 80 ডিগ্রিকে লিখবো 10 60 + 20। ওকে, তারপর তুমি আলাদা আলাদা ভাবে এর উপর ফর্মুলা অ্যাপ্লাই করবে, এর উপর ফর্মুলা অ্যাপ্লাই করবে। একটু আগের অঙ্কটা যেভাবে করছি সিমিলার প্রসেসে করলে 3-4 লাইন পরে কিন্তু প্রবলেমটা মিলবে এবং √3 তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে এই গ নম্বর প্রবলেমটা তোমরা আশা করি বুঝতে পারছো।
এবার ক নম্বরটা যাই, ক নম্বরটা লাস্টে করতেছি, ক নম্বরটা বোঝার চেষ্টা করি কি বলতে চাইলো। sec x ইজ ইকুয়াল টু -2 এবং x এর ভ্যালু যদি পাই থেকে 3π/2 এর মধ্যে হয়, তাহলে প্রমাণ করো যে cos x plus tan x ইজ ইকুয়াল টু 2√3 -1/2। আচ্ছা, এখানে বেসিক্যালি আমি কাহিনীটা বলি। আমাদের টার্গেট হচ্ছে cos x যোগ tan x ইজ ইকুয়াল টু, একটা জিনিস প্রমাণ করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, sec x ইজ ইকুয়াল টু বলা হয়েছে -2। আচ্ছা, sec x যদি -2 হয়, তাহলে cos x ইজ ইকুয়াল টু কি হবে? cos x ইজ ইকুয়াল টু উল্টাই দিব, sec আর cos তো তার একজন উল্টা। cos x ইজ ইকুয়াল টু 1/sec x লেখা যায়। তার মানে cos sec x যদি -2 হয়, তাহলে cos x ইজ ইকুয়াল টু হবে -1/2। cos x এর ভ্যালু কিন্তু অলরেডি জানি, cos x এর ভ্যালু। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে cos x plus tan x ইজ ইকুয়াল টু কিছু একটা প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইডের মধ্যে cos x এর ভ্যালুটা জেনে গেছি, বাট জাস্ট tan x এর ভ্যালুটা বের করতে হবে। tan x এর ভ্যালুটা এখন পর্যন্ত জানি না। ওকে, আচ্ছা, tan x এর ভ্যালুটা এখন বের করার জন্য তোমরা অনেকভাবেই করা যেতে পারে। সো আমি এই ক্ষেত্রে যেই নিয়মটা পছন্দ করি, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে তাদের জন্য তো এই নিয়মটা একদম ইজি। যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং আমার ডিফারেন্সিয়েশনের ক্লাস করতো, তারাও কিন্তু এই নিয়মটার সাথে পরিচিত হওয়ার কথা। ডিফারেন্সিয়েশনের ক্লাসের একটা স্টেজে আমি ইনভার্স ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা পড়াইছিলাম, হ্যাঁ, সেকেন্ড পেপার থেকে। ওখানে একটা ত্রিভুজ থেকে কিভাবে এক অ্যাঙ্গেল থেকে আরেক অ্যাঙ্গেলে যাওয়া যায় সেটা দেখাইছিলাম। দেখো, cos x ইজ ইকুয়াল টু বলছে -1/2। তুমি জাস্ট ভ্যালু গুলাকে কাউন্ট করো। cos কাজ করে কার উপর? cos এই ত্রিকোণমিতিক অনুপাতটা কাজ করে ভূমি আর অতিভুজের উপর। তাহলে এটা হচ্ছে এমন একটা ত্রিভুজকে বোঝাচ্ছে যেই ত্রিভুজের ভূমির অনুপাত হবে কত? ভূমি হবে কত? 1, অতিভুজ হবে কত? 2। আচ্ছা, ভূমি 1 আর অতিভুজ যদি 2 হয়, তাহলে আমি লম্ব কত পাবো? √3 পাবো কিনা বলো তো? বুঝতেছো তোমরা? ভূমি 1 আর অতিভুজ যদি 2 হয়, আমরা জানি পিথাগোরাস অনুযায়ী লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে আমরা পাবো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে 1 স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার মানে 4। দেন লম্ব ইজ ইকুয়াল টু আমরা পাবো কত? লম্ব ইজ ইকুয়াল টু আমরা পাবো 4 - 1 মানে 3। লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু, দ্যাট মিন্স লম্ব ইজ ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে এটা হচ্ছে √3 পাবো। আচ্ছা, তাহলে এখন এখানে যেটা করব, লেফট হ্যান্ড সাইডে দেখো, লেফট হ্যান্ড সাইডের মধ্যে আবার 10x ও আছে, তাহলে 10x এর ভ্যালুটা আমার বসাইতে হবে। তাহলে 10x ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারবো? 10 কাজ করে কার উপর? 10 কাজ করে হচ্ছে লম্ব আর ভূমির উপর, তাই তো? আচ্ছা, এখন লম্ব আর ভূমির উপর, তাহলে 10x ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 10x ইজ ইকুয়াল টু আমাদের তো লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1, তাহলে 10x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে √3। এখন তার আগে চিহ্ন কি প্লাস দিব না মাইনাস দিব, এটা কিন্তু ডিপেন্ড করবে তোমার এইখানে x এর রেঞ্জের উপর। দেখো, x এর রেঞ্জ হচ্ছে পাই থেকে 3π/2। পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি আর 3π/2 এর মান হচ্ছে 270 ডিগ্রি। তারপরে বলতেছে x কোণটা হবে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মাঝখানে, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্টকে ইন্ডিকেট করছে। আর থার্ড কোয়াড্রেন্টের মধ্যে আমরা জানি 10 কিন্তু পজিটিভ হয়, তাই আমরা 10x ইজ ইকুয়াল টু পজিটিভ √3 লিখব। আবার cos x ইজ ইকুয়াল টু, দেখো আমরা -1/2 পাইছি। কেন -1/2 পাইছি? কারণ থার্ড কোয়াড্রেন্টে কিন্তু cos এর ভ্যালু কিন্তু সবসময় নেগেটিভ হয়, এই জন্য আমরা cos x ইজ ইকুয়াল টু -1/2 পাইছি। তো আমাদের কাজ অলমোস্ট শেষ। আমরা এই পদ্ধতিতে করলে অনেক বেশি সহজে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। অন্যভাবে করা যেতে পারে, অন্যভাবে করতে গেলে আমরা কি করতে হইতো? আমরা cos x কে আমরা লিখতে হইতো √1 - sin স্কয়ার x। sin x এর ভ্যালু বের করা লাগতো, sin x আর cos x কে ভ্যালু ভাগ করে tan x এর ভ্যালু বের করা লাগতো, বাট ওইভাবে আমরা করলাম না, ডাইরেক্ট একটা ত্রিভুজ থেকে আমরা বের করে ফেললাম। তাহলে এবার আসলে লেফট হ্যান্ড সাইড থেকে করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেওয়া ছিল cos x যোগ tan x। তাহলে এবার cos x এর ভ্যালু কত? cos x এর ভ্যালু আমরা পাইছি -1/2 যোগ tan x এর ভ্যালু আমরা পাইছি √3। তো যদি তুমি লসাগু করো, তুমি পাবা 2 - 1 + 2√3। এটাই সম্ভবত প্রমাণ করতে বলা হয়েছিল, যে তাহলে 2 আর 2√3 - 1 শেষ। এটাই হচ্ছে তোমার রাইট অ্যান্সার, ক নম্বর কোশ্চেনের অ্যান্সার সলভ। ওকে, আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। ওকে, সো আমাদের আজকের দিনের শেষ প্রবলেম আমরা করবো, শেষ সৃজনশীল করবো। দেখি সেটা করতে পারি কিনা, সলভ করতে পারি কিনা। ওকে, আচ্ছা দেখো এই প্রবলেমটা দেখো কিভাবে করা যায়। দেখো, উদ্দীপকটাকে পড়ো।
প্রথমে হচ্ছে কি একটা এই ডিগ্রি রেডিয়ান এই রিলেটেড প্রবলেম এগুলো সহজেই আছে অনেক। তাহলে এই রিলেটেড একটা প্রবলেম দিল ক নম্বরে, বলে সাইন 78 ডিগ্রি 19 মিনিট কজ 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট সাইন 18 ডিগ্রি 19 মিনিট ইজ ইকুয়াল টু √3/2। এই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এই জিনিসটাকে এখন কিভাবে করবো চলো দেখি। এটা আসলে করে পারার এটা সহজ আছে। আমাদের কাজ হচ্ছে এখানে ফর্মুলা করবো। দেখো তো সাইন 78 ডিগ্রি 19 মিনিট কস 18 ডিগ্রি 19 মিনিট সাইন এ কস বি চলে আসছে, বাট পরে ঝামেলাটা হচ্ছে গিয়ে আচ্ছা একটা কাজ করি না, কজে কস বি ফর্মুলাতে যাই, কজে কস বি মাইনাস সাইন এ সাইন বি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ তাহলে ওই ফর্মুলাতে যাব। মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট সাইন 18 ডিগ্রি 19 মিনিট, এইটা হচ্ছে পুরো রাশিটা। তাহলে এই রাশির ভ্যালুটা বের করতে হবে। দেখো তো cos 18 ডিগ্রি 19 মিনিট আছে, আবার sin 18 ডিগ্রি 19 মিনিট আছে, দেখো তো সেম হয়ে গেছে না ভ্যালুটা। তাহলে এদেরকে আমি চেঞ্জ করব না, বরং আমি একটা কাজ করি, এই যে sin 78 ডিগ্রি আছে এই জিনিসটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করি। আচ্ছা একটা জিনিস মনে করো 70 ডিগ্রি আছে, 70 ডিগ্রি লেখা যে কথা আমি যদি একটু ঘুরে বলি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি একই কথা না? 90 থেকে 20 বিয়োগ করলে তো 70ই পাচ্ছ। তাহলে আমি ওই রুলসটাই আসলে এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে যেটা সাইন 78 ডিগ্রি 19 মিনিট সেটাকে আমি চাইলে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি 41 মিনিট লিখতে পারি। কিভাবে লিখতে পারি তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি 90 ডিগ্রি থেকে 11 ডিগ্রিকে বিয়োগ করে দাও, 90 ডিগ্রি থেকে 11 ডিগ্রি বিয়োগ করে দাও, তুমি কত পাচ্ছ? 79 ডিগ্রি পাচ্ছ। 79 ডিগ্রি থেকে তুমি আরো 41 মিনিটকে বাদ দিলা, 41 মিনিটকে বাদ দিলে তুমি কত পাচ্ছ? 78 ডিগ্রি 19 মিনিট। কিভাবে? ব্যাপারটা হচ্ছে টাকার হিসাবে চিন্তা করো। মনে করো তোমার কাছে 90 টাকা থেকে 11 টাকা বিয়োগ করবে, তুমি পাইলা হচ্ছে 79 টাকা। এখন তুমি এর থেকে আরো 41 পয়সা বিয়োগ করলো, যদি 41 পয়সা যদি বিয়োগ করো তাহলে তুমি কি পাবা? 78 টাকা এবং কত পয়সা পাবা? আর 41 তাহলে এটা পাবা 59 পয়সা, এরকম পাবা না? সো সিমিলারলি আমরা জানি 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। তাহলে আমি 1 ডিগ্রি তো আর বিয়োগ করিনি, আমি বিয়োগ করছি 41 মিনিট। তাহলে আরো কত মিনিট বাকি ছিল? আরো 19 মিনিট বাকি ছিল। তাই আমরা বলতে পারি 78 ডিগ্রি 19 মিনিট, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা তাহলে আমরা এখানে যেটা সাইন 78 ডিগ্রি 19 মিনিট সেটাকে কিন্তু আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি 41 মিনিট। আর কসটা কজের মতোই থাকলে কস 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট সাইন 18 ডিগ্রি 19 মিনিট। আচ্ছা এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে কিন্তু আমরা বলতে পারি কস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি 41 মিনিট, এটাকে কিন্তু আমরা বলতে পারি কস 11 ডিগ্রি 41 মিনিট। আবার কস 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস সাইন 11 ডিগ্রি 41 মিনিট সাইন 18 ডিগ্রি 19 মিনিট। এবার দেখো একটা ফর্মুলা করছে, কস এ cos b minus sin a sin b, cos a cos b minus sin a sin b। তো cos a cos b minus sin a sin b এর ফর্মুলা কি? cos a plus b। তাহলে আমরা এখানে লিখতে পারবো cos a হচ্ছে এখানে 11 ডিগ্রি 41 মিনিট যোগ b হচ্ছে এখানে 18 ডিগ্রি 19 মিনিট। আচ্ছা এবার একটা জিনিস দেখো, 41 মিনিটের সাথে যদি তুমি 19 মিনিটকে যোগ করো তাহলে তুমি কত পাচ্ছ? 60 মিনিট পাচ্ছ। 60 মিনিট মানে হচ্ছে আবার 1 ডিগ্রি। আচ্ছা পাইলাম এখানে। আবার দেখো 11 ডিগ্রির সাথে যদি তুমি 18 ডিগ্রিকে যোগ করো তুমি পাবা 29 ডিগ্রি। তাহলে 29 ডিগ্রির সাথে আরো 1 ডিগ্রি যোগ হবে, তুমি পাবা 30 ডিগ্রি সব মিলে। তাহলে তুমি এই টোটাল এই কোণগুলোকে যদি যোগ করো তুমি আসলে কত পাবা? এই কোণগুলোকে যোগ করো তুমি পাবা 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে কত? cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। ক নম্বরটা আশা করি বুঝতে পারছো। চলো খ আর গটা একটু দ্রুত করার চেষ্টা করি, ক্লাসটাকে আর বড় করবো না। খ নম্বরটা তো সহজই মনে হচ্ছে। এখানে বলছে ত্রিভুজটির সূক্ষ্মকোণদ্বয় সমষ্টি নির্ণয় করা। আচ্ছা তোমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার, এখানে
যে ত্রিভুজটা তোমরা দেখতেছো এই ত্রিভুজের মধ্যে স্থূল কোণ কোনটা আর সূক্ষ্ম কোণ কোন দুইটা? দেখো তো এখানে স্থূল কোণ কোনটা? এ হচ্ছে স্থূলকোণ আর বাকি এ দুইটা হচ্ছে গিয়ে স্থূল কোণ, বাকি দুইটা হচ্ছে গিয়ে সূক্ষ্ম কোণ। ওকে, আচ্ছা তার মানে এখন আমাদেরকে বলছে সূক্ষ্ম কোণদের সমষ্টি, তার মানে আমাদেরকে বি কোণ আর সি কোণের যোগফলটা বের করা লাগবে, ঠিক আছে, এটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা চলো এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। গিভেন কি আছে? তো গিভেন দ্যাট যেটা আসলে দেওয়া আছে সেটা হচ্ছে যে কি a ইজ ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার যোগ বিসি যোগ সি স্কোয়ার। আচ্ছা আমি যদি উভয় স্কোয়ার করি তাই আমি পাবো a স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার যোগ বিসি প্লাস সি স্কোয়ার। দেন আমি এখানে যদি বিসিটাকে কি করতে পারি, বিসিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে এটা হবে মাইনাস বিসি। আর রাইট হ্যান্ড সাইডে যদি বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ছিল, রাইট হ্যান্ড সাইডে আমি এ স্কোয়ারটাকে বিয়োগ করি, তাহলে বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা এবার একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো তাহলে এবার একটা কাজ করি, এখানে 2 গুণ দিই, এখানে একটা 2 গুণ দিব, একটা হাফ গুণ দিব, ঠিক আছে, একটা হাফ আর একটা 2 গুণ দিই। একটা কাজ করি, বিসিটাকেই ওই পাশে ভাগ আকারে নিয়ে যাই, তাহলে তাহলে আমি পাচ্ছি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু বি স্কোয়ার যোগ সি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ বলো। না না দেখছি ওই যে উপরের অংশটা একটু হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এবার একটা কাজ করব, এবার আমি এইখানে একটা 2 রাইট হ্যান্ড সাইডে একটা 2 নিয়ে আসবো নিচে, তাহলে লেফট হ্যান্ড সাইডে একটা 2 নিচে নিয়ে আসতে হবে, কারণ তোমার ইকুয়েশনটা যদি তোমার ঠিক রাখতে হয় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে একই টাইপের অপারেশন করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে আমি নিচে একটা 2 নিয়ে আসলাম, কোনো উদ্দেশ্য ছাড়া আনি নাই, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলা হচ্ছে কোসাইন রুল। কোসাইন রুলের ফর্মুলাটা হচ্ছে cos a ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। অর্থাৎ তুমি যদি বি বাহু স্কোয়ার সি বাহুর স্কোয়ার থেকে এ বাহুর স্কোয়ার বিয়োগ করো ডিভাইডেড বাই 2bc করো, তাহলে তুমি এ কোণের কোসাইনটা পাবা। তো এই কোসাইন রুলটা এখানে আনার জন্য আমি হচ্ছে নিচে 2 দিয়ে ভাগ করছি রাইট হ্যান্ড সাইডে, তো লেফট হ্যান্ড সাইডে আমি সিমিলার কাজটা করব, ঠিক আছে। তার মানে এখন আমি যেটা করতে পারবো, এখানে মাইনাস হাফ আছে আর রাইট হ্যান্ড সাইডের এই পুরো রাশিটুকুর পরিবর্তে cos a লিখতে পারবো। এখন a ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে cos ইনভার্স মাইনাস হাফ। ক্যালকুলেটরে যদি বসাও cos ইনভার্স মাইনাস হাফ ইজ ইকুয়াল টু অলওয়েজ পাবো 120 ডিগ্রি। আচ্ছা তাহলে আমাদের এই কোণটা ছিল স্থূল কোণ, তাহলে আমরা এই কোণের ভ্যালু পাইলাম 120 ডিগ্রি। এখন বাকি দুইটা কোণ হচ্ছে বি কোণ আর সি কোণ। সেখানে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, তাহলে এ বি প্লাস সি অর্থাৎ স্থূল কোণ দুইটার যোগফল তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ, আবার এ কোণের ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। বি কোণ আর সি কোণের যোগফল আমরা পাচ্ছি তাহলে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে গিয়ে এই প্রবলেমটাতে চাওয়া হয়েছে আমাদের কাছে। চলো এবার লাস্ট প্রবলেমটা করি আজকের দিনে। এই প্রবলেমটা বুঝতে পারছো, এটা মানে সহজ প্রবলেম ছিল। এবার কি বলতে, ত্রিভুজটির ক্ষেত্রে প্রমাণ করো যে একটা জিনিস প্রমাণ, এটা 7.7 চ্যাপ্টারের একটা প্রবলেম। বলতে ত্রিভুজটির ক্ষেত্রে প্রমাণ করো যে a মাইনাস বি বাই সি কোসেক a মাইনাস বি বাই 2 ইনটু সেক সি বাই 2। আচ্ছা সো এটাকে চলো দেখি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, কারণ লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে চাচ্ছি এই কারণে যে লেফট হ্যান্ড সাইডের মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করার কিছুটা সুযোগ আছে। খেয়াল করে দেখো লেফট হ্যান্ড সাইডে এ বি সি এর পরিবর্তে কিছু একটা বসানো যাবে, ঠিক আছে। আচ্ছা চলো এখন লেফট হ্যান্ড সাইডে আর কি পাচ্ছি, এ স্মল এ মাইনাস স্মল বি ডিভাইডেড বাই সি। স্মল এ কিন্তু হচ্ছে আমার এ বিসি বাহুটা, স্মল এ হচ্ছে আমার বিসি বাহু এই ত্রিভুজ অনুযায়ী, হ্যাঁ। আবার স্মল বি হচ্ছে আমার এসি বাহু আর স্মল সি হচ্ছে আমার এবি বাহু, এগুলো কিন্তু প্রশ্নে দেওয়া আছে। কোসেক এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, সেটা ছিল লেফট হ্যান্ড সাইড। এখন এটা তোমরা বুঝতে পারতো তোমাদের বইয়ের একটা প্রবলেম, এই প্রবলেমটা একটু মডিফাই করা হয়েছে। কিভাবে মডিফাই করছে, সাইন ছিল এটাকে হচ্ছে কোসেকে নেওয়া হয়েছে, তাহলে কোসেক এ মাইনাস বি বাই 2 কে আমরা লিখতে পারি না 1 বাই সাইন এ মাইনাস বি বাই 2, যেটা কোসেক এ মাইনাস বি বাই 2 সেটাকে আমি লিখতে পারি 1 বাই সাইন এ মাইনাস বি বাই 2। আচ্ছা ওই কাজটুকু করলাম। এখন আমরা যেটা করব, স্মল এ স্মল বি স্মল সি এর জায়গায় আমরা ভ্যালুগুলো বসাই দেব। স্মল এ এর জায়গায় আমরা জানি যে সাইন রুল থেকে স্মল এ এর জায়গায় বসানো যায় টুয়াইস আর সাইন এ,
স্মল বি এর জায়গায় বসানো যায় টুয়াইস আর সাইন বি, স্মল সি এর জায়গায় বসানো যায় টুয়াইস আর সাইন সি ইন্টু 1 বাই সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। আচ্ছা, টুয়াইস আর গুলো কেটে দাও, আমরা কি পাচ্ছি সবশেষে সাইন এ মাইনাস সাইন বি ডিভাইডেড বাই সাইন সি ইন্টু 1 বাই সাইন এ মাইনাস বি বাই। আচ্ছা, আর জাস্ট 2-3টা লাইন পড়লে প্রবলেম সলভ। এখানে আবারও আগের মতোই সাইন এ মাইনাস সাইন বি আছে, এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাটা হচ্ছে 2 সাইন এ মাইনাস বি বাই 2 cos a প্লাস বি বাই 2 2 cos a প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি, যেটা হবে 2 cos a প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2, নিচে আসে সাইন সি। ঠিক আছে, সাইন সি কে আমরা লিখবো হচ্ছে 2 সাইন সি বাই 2 ইনটু cos সি বাই 2। আশা করি এটাও বুঝতে পারছো। সাইন 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম 2 সাইন এ cos, অর্থাৎ সাইন সি থাকলে হবে 2 সাইন সি বাই 2 ইনটু cos সি বাই 2 আর 1 বাই এখানে আছে হচ্ছে সাইন এ মাইনাস বি বাই 2 2 কাটলাম। ওকে, এখন তাহলে এখন কি করা যেতে পারে? আর এখানে আছে সাইন এ মাইনাস বি বাই 2, আবার এখানেও হচ্ছে সাইন এ মাইনাস বি বাই 2 আছে। দেখো তো এই অংশ দুটাকে কিন্তু চাইলে কেটে দিতে পারো, বুঝতেছো? এই দুটো অংশকে কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, তাহলে এখন অবশিষ্ট কি থাকছে দেখি দেখা যাক। এটা থাকতেছে cos a প্লাস বি বাই 2, আবার নিচে থাকতেছে সাইন সি বাই 2 ইনটু cos সি বাই 2। ওকে, আচ্ছা এখন চলো cos a প্লাস b এর বাই 2 এটাকে একটু চেঞ্জ করি। আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি, অর্থাৎ a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু হবে 180 পাই। তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু হবে পাই মাইনাস c, এটাই স্বাভাবিক। তাহলে আমরা cos উপরে যে a প্লাস b আছে, a প্লাস b এর জায়গায় আমি বসাই দিব পাই মাইনাস c, আর নিচে তো 2 আছে আগে, আর নিচের অংশ আছে sin c বাই 2 ইনটু cos c বাই 2। তো এবার একটা জিনিস খেয়াল করো, cos পাই মাইনাস c ডিভাইডেড বাই 2 কে লিখতে পারি cos পাই বাই 2 মাইনাস c বাই 2। দ্যাট মিন্স আমাদের প্রবলেম সলভ। cos c বাই 2, দেখো cos পাই বাই 2 মাইনাস c বাই 2 কে আমরা লিখতে পারি sin c বাই 2, নিচে আবার একটা sin c বাই 2 আগে থেকে আছে ইনটু 1 বাই cos c বাই 2। আচ্ছা, সম্ভবত চার্জ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি হবে, sin c বাই 2 আর sin c বাই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে হচ্ছে cos 1 বাই cos c বাই 2 আছে, আর যেটা 1 বাই cos c বাই 2 সেটাকে কিন্তু তুমি চাইলে লিখতে পারো sec c বাই 2, রাইট? cos c বাই 2, তো তাহলে এটা কেটে দাও, আর 1 বাই cos c বাই 2 এটা লিখতে পারো sec c বাই 2, এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল এবং এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি তোমরা এই চারটা সৃজনশীল বুঝতে পারছো। তো আমার বইয়ে সবগুলো সৃজনশীল করে দেওয়া সম্ভব না, তোমাদের দায়িত্ব থাকবে বা কাজ থাকবে যে তোমার টেস্ট পেপারটা নিবা, বা তোমাদের যে বই থাকুক বোর্ড বইয়ের পিছনে কিন্তু বোর্ড কোশ্চেন গুলো দেওয়া থাকে। প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোশ্চেন গুলো ত্রিকোণমিতি থেকে ছিল সেগুলো একটু চেষ্টা করা, ট্রাই করবা প্রত্যেকটা সলভ করার। আমি নেক্সট ডেতে আরো তোমাদেরকে নতুন কিছু ত্রিকোণমিতিক সৃজনশীল গুলো সলভ করা দিব। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক।